নীল একটু দাঁড়াও। নীল দাঁড়াতেই নীলা নীলের সামনে দাঁড়িয়ে নীলের ঠোঁট জোড়াতে আলতো করে চুমু দিয়ে বলতে লাগলো, এখন যাও তাহলে তুমি, আবার খাওয়ার সময় তোমাকে আদর করব। ঠিক আছে। এই বলে নীল চলে আসলো নীলার কেবিন থেকে তার কেবিনে। কাজ করতে করতে কখন যে দুপুর হয়ে গেছে খেয়ালই নেই নীলের। বেশ কিছুক্ষণ পর নীল চলে আসলো নীলার কেবিনে। এসে দেখে নীলা কয়েকজন বায়ারদের সাথে কথা বলতেছে। এমন দেখে নীল ভেতরে আর গেল না, চলে গেল ক্যান্টিনে। বেশ কিছুক্ষণ পর নীল ক্যান্টিন থেকে বের হয়ে নীলার কেবিনে উঁকি দিতেই দেখতে পেল কেউ নেই। নীলা একা বসে আছে। সিঙ্গারা খেতে খেতে ভেতরে ঢুকতেছে নীল। এটা দেখে নীলা বলতে লাগলো, একা একা খাইতেছো আমাকে না দিয়ে? আমার কাছে 5 টাকা ছিল, ওই 5 টাকা দিয়ে আমি খাইতেছি, আর তুমি বলতেছো আমি একা একা খাইতেছি। টাকা লাগবে নাকি? লাগলে আমার কাছ থেকে নাও। না, টাকা লাগবে না। তুমি তো খাওয়া দাওয়া করো নাই, খাওয়া দাওয়া করে নাও। আর আমার তো কাজ শেষ, আমি তাহলে এখন বাসায় চলে যাই, যদি কোনো প্রয়োজন না হয়। না, এখন বাসায় যেতে পারবো না। আমি তোমাকে নিয়ে একটু পর ঘুরতে যাব এক জায়গায়, এবং আমার কয়েকজন ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেব তোমাকে। ঠিক আছে, তাহলে আমি কিছুক্ষণ ঘোরাঘুরি করি। তুমি খাবার খেয়েছো নাকি? খাবার না খেয়ে ঘুরাঘুরি করা লাগবে না, এখানে বসো, আমি খাবার খাইয়ে দিতেছি এবং নিজেও খেয়ে নিতেছি। বিয়ের আগে যদি এরকম আদর করো তাহলে আমার তো মনে হয় বিয়ের পর আমার কপালে শনি লেখা আছে, কারণ আম্মু বলেছে বিয়ের আগে যদি কেউ অনেক বেশি রোমান্টিক এবং আদর করে তাহলে বিয়ের পর নাকি তার কপালে শনি লেখা থাকে। হ্যাঁ, তা তো লেখা আছেই। যদি আমার কথা না শোনো তাহলে তোমাকে এমন মার মারবো জীবনে কোনোদিন আমার নামটাও মুখে নিতে পারবে না। এরকম ভাবে ভয় দেখালে কিন্তু আমি বিয়ে করব না। হয়েছে হয়েছে, আদর খাওয়ার সময় তো তাড়াতাড়ি চলে আসো, এখন বিয়ে করবে না বলতেছো। বসো, খাইয়ে দিতেছি। নীলা নীলকে খাইয়ে দিতে লাগলো। ওইদিকে নীল খাবার খেয়ে মুখ ধুয়ে নীলাকে নিয়ে চলে আসলো নিচে। নীলা ড্রাইভ করছে আর নীলের সাথে কথা বলছে। এমন সময় নীল বলতে লাগলো, জানি না তোমার মধ্যে কি দেখেছি, তবে তোমার মধ্যে অন্যরকম একটা জিনিস আছে যেটা আমাকে তোমার প্রতি খুব আকর্ষণ করেছে। আচ্ছা, এইসব কথা বাদ দাও, এখন বলো বিয়ে কবে করবে? আমি কিন্তু আব্বুকে তোমার কথা বলেছি, আব্বু বলেছে যে তোমাকে নিয়ে যাওয়ার জন্য আমাদের বাসায়। আচ্ছা নীলা, আমার কি এমন দেখেছো যে আমাকে পছন্দ করেছো? আমার মধ্যে তো তেমন কিছু নেই যে তুমি আমাকে পছন্দ করতে পারবে। আমাকে আর কয়েকটা দিন সময় দাও। আম্মু আব্বু তো বলতেছে এখনই বিয়ে করার জন্য, কিন্তু আমি এখন বিয়ে করব না। আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজে কিছু একটা করতে চাই। বিয়ের পর তো এই অফিসটা তোমার হয়ে যাবে, তখন তোমাকে আর নিজের পায়ে দাঁড়াতে হবে না, তুমি এই অফিসে চাকরি করবে। আমি বাসায় আম্মু আব্বুকে সময় দিব। দেখো নীলা, তোমার এসব জায়গা সম্পত্তির উপর আমার একদম লোভ নেই। যদি লোভ থাকতো তাহলে আমি আরো অনেক আগে তোমার পিছনে ঘুরঘুর করতে পারতাম। হ্যাঁ, আমি জানি, এটার জন্যই তো আমি তোমাকে বিয়ে করেছি, কারণ তুমি অন্যদের চাইতে অনেকটা ভিন্ন, কিন্তু খুব রাগী। আমার রাগ এখনো দেখো নাই? ওই দিন আমাকে চড় মারছো, এটার জন্য তো কিছু বলি নাই। এখন তো বিয়ে করব, বিয়ে করলে বাসরাতে পুষিয়ে নিব চড়টা। নীলের কথা শুনে নীলা মুচকি হাসলো। বেশ কিছুক্ষণ পর দুইজন চলে আসলো অনেকটা দূরে একটা সুন্দর কফি শপে। দুইজন বসে কথা বলছে আর কফি খাচ্ছে। বেশ কিছুক্ষণ পর নীলার কয়েকজন বান্ধবী আসলো। নীলকে দেখে বলতে লাগলো, বাহ নীলা, তুই তো ভালো একটা ছেলে পাইছস, দেখতেও হ্যান্ডসাম, আবার তোর অফিসে চাকরিও করে। রোমান্টিক কিছু করছিস নাকি? এই, তোরা চুপ করবি? এসব বলতে বলেছি নাকি? নীল এই হচ্ছে ময়না, এই হচ্ছে টিয়া, আর ওর নাম হচ্ছে সাবিহা। সবাই বসে আড্ডা দিতে লাগলো। আড্ডা দিতে দিতে কখন যে সন্ধে হয়ে গেছে কেউই টের পায়নি। নীলা আর নীল চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই নীলের আম্মু এসে দরজা খুলে দিল আর নীলকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি রে নীল, নীলাকে নিয়ে আসতে পারি না? মেয়েটার সাথে কিছুক্ষণ গল্প করতাম, বাড়ি তো সারাদিন একা একাই থাকি। আচ্ছা, কালকে নিয়ে আসবো নে, আজকে তো চলে এসেছি। ওরা কি চলে গেছে নাকি? না, ওরা চলে যায় নাই, ওরা বিশ্রাম নিতেছে, কারণ আজকে একটু ঘুরতে গিয়েছিলাম তো। তুই আসার 10 মিনিট আগেই এসেছে। ও আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসতেছি, তোমরা থাকো তাহলে। এই বলে নীল চলে গেল তার রুমে। ফ্রেশ হয়ে এসে সবার সাথে বসে গল্প করতে লাগলো। গল্প করার মাঝখানে নীলের মামা বলতে লাগলো, কিরে নীল, বিয়ে সাথে করবি না নাকি? আমরা তো চাচ্ছিলাম মারিয়ার সাথে তোর বিয়েটা দিয়ে দেই, কিন্তু মারিয়া তো এখন অনেক ছোট, বিয়েটা তো দেয়া যাবে না।
ছোট হয়েছে তো কি হয়েছে, বিয়ে দিয়ে দাও। আম্মু তো আছে, পেলে পুষে বড় করে নিবে, তাই না আম্মু? হা হা হা। এইসব বলছে নীল, আর সবাই হাসছে নীলের কথা শুনে। বেশ কিছুক্ষণ হাসাহাসি করার পর সবাই খাবার টেবিলে চলে আসলো। খাওয়া দাওয়া সেরে সবাই বসে আড্ডা দিতে লাগলো, কারণ কালকে শুক্রবার, কালকে কারো অফিস নেই। রাত 12টা অবধি আড্ডা দিয়ে চলে আসলো রুমে। বিছানায় শুয়ে পড়তেই এমন সময় তার ফোনটা বেজে উঠল। টেবিলের উপরে থাকা ফোনটা হাতে নিয়ে দেখে নীলার প্রায় 200+ মিস কল। এটা দেখে নীল জিহ্বায় কামড় দিয়ে বলতে লাগলো, আজকে আমার কপালে কি জানি লেখা আছে, হে আল্লাহ আমাকে বাঁচাই নাও। নীলা আজকে জানি আমাকে কি বলে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকেই নীলা বলতে লাগলো, এই কুত্তা বনবিড়াল বাদর, তোকে কতগুলো ফোন দিয়েছি, একটা ফোন রিসিভ করছিস না কেন? এতক্ষণ কোন মেয়ের সঙ্গে ট্রেন্ডিং মারছিলি? সরি নীলা, আসলে আমি ফোনটা আমার সাথে নিয়ে যাই নাই, টেবিলের উপর রেখে নিচে সবার সাথে আড্ডা দিচ্ছিলাম এতক্ষণ, প্লিজ মাফ করে দাও। এমনি এমনি তো মাফ করবো না। কালকে সকাল 9টা থেকে সারাদিন আমাকে নিয়ে ঘুরতে হবে। যদি করতে পারিস তাহলে আমি মাফ করব, আর না পারলেই বল, তোর জন্য শাস্তির ব্যবস্থা করতেছি। সারাদিন তো ঘুরতে পারবো, নামাজ পড়বে কে? সকাল 9টা থেকে 11:30 পর্যন্ত ঘোরাঘুরি করে বাসায় আসবো, এরপর গোসল করে নামাজে গিয়ে নামাজ থেকে এসে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ বিশ্রাম করে 3টার সময় আবার বের হব। রাত 8টা অবধি ঘোরাঘুরি করব, চলবে তো? হ্যাঁ চলবে। নীল নীলার সাথে রাত 2টা অবধি কথা বলে ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 9টায় নীল নীলাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে 11:30টার দিকে চলে আসলো বাসায়। গোসল করে 12টার সময় মসজিদে গেল। জুম্মার নামাজ আদায় করে আবারও বাড়ির দিকে রওনা দিল। হঠাৎ রাস্তায় ফারিয়ার সাথে দেখা। ফারিয়া নীলকে দেখে বলতে লাগলো, আমার কাছ থেকে কেড়ে নিয়েছে তোমাকে ওই নীলা শাকচুন্নিটা। তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, তোমাকে বিয়ে করার পর তোমাকে অনেক ভালোবাসবো, কিন্তু আমার সব স্বপ্ন বৃথা হয়ে গেল। তা তোমরা বিয়ে করতেছো কবে? এই তো বিয়ে করতে করতে প্রায় আরো 6 থেকে 7 মাস পর বিয়ে করব। তাই এদিকে কোথায় যাওয়া হচ্ছে? সামনে একটা বান্ধবীর বাসায় আছে, তার বাসায় যাইতেছি। আচ্ছা তাহলে বাড়িতে যাও, আবার তো তোমার জন্য অপেক্ষা করতেছে নীলা। আজকে আবার শুক্রবার, নিশ্চয়ই ঘুরতে যাবে। হ্যাঁ তা তো যেতেই হবে, কারণ শুক্রবার একটা খুশির দিন। যদি ঘুরতে না যাই তাহলে কি রকম দেখায় বলো? হ্যাঁ খারাপ তো দেখাই। আচ্ছা যাও তাহলে। নীল চলে গেল। তাদের বাসার বাড়ির সামনে দেখে নীলার গাড়িটা দাঁড় করানো। নীল বুঝতে পারছে নীলা হয়তো তাদের বাসায় এসেছে। কলিং বেল দিতেই নীলা এসে দরজা খুলে দিল। নীলকে দেখে নীলা বলতে লাগলো, কি ব্যাপার, এত দেরি কেন হচ্ছে? আব্বু তো সেই কখন চলে এসেছে। রাস্তায় একটু বন্ধু বান্ধবদের সাথে কথা বলছিলাম, তাই আর কি আসতে একটু দেরি হয়ে গেছে। তুমি কখন এসেছো? আমি তো আসলাম প্রায় 1টার দিকে, তুমি তখন মসজিদে চলে গেছো। আচ্ছা ভেতরে আসো, খাবার খেয়ে নাও, তারপর ঘুরতে যাব। 4 জন মিলে খাওয়া দাওয়া করে বেশ কিছুক্ষণ গল্প করে দুজন বেরিয়ে পড়লো ঘোরাঘুরি করার জন্য। সন্ধ্যা 7টা অবধি ঘোরাঘুরি করে চলে আসলো বাড়ির সামনে একটা ফুচকার দোকানে। ফুচকা খেয়ে নীল চলে আসলো তাদের বাসায়, আর নীলা চলে গেল তাদের বাসায়। নীল কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। নীলকে দেখে তার আম্মু বলতে লাগলো, এইভাবে যদি ঘোরাঘুরি করতে মন চায় তাহলে এক কাজ কর, বিয়ে করে ফেল, এরপর না হয় ঘোরাঘুরি করবি ভালোভাবে। আম্মু এখন যে বলতেছো বিয়ে করার জন্য, আমি তো সেই রকম ভাবে প্রস্তুতি নেই নাই, এখন বিয়ে করতে পারবো না। আর কয়েকটা মাস যাক, এরপর না হয় বিয়ে করব। ঠিক আছে, তোর যা ইচ্ছে তাই কর, আমরা আর তোকে জোর করব না। তোর যেভাবে ইচ্ছে সেইভাবে চলাচল কর। নীল চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ফোন টিপতে লাগলো। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে তার বন্ধু রায়হান কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে রায়হান বলতে লাগলো, কিরে শালা, আমাদেরকে তো একবারে ভুলে গেলি। একবার ফোন দিস না, দেখাও করিস না। আজকে দেখলাম তোর অফিসের বসকে নিয়ে ঘুরতে গিয়েছিস। তোর বসের সাথে কোনো লাইন আছে নাকি? হ্যাঁ লাইন তো আছে, তবে খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি আমরা 2 জন। দাওয়াত দিবনে, তোরা তো আবার দাওয়াত খাওয়ার জন্য পাগল। নীল রায়হানের সাথে আরও কিছুক্ষণ কথা বলে ঘুমের দেশে পাড়ি জমালো, কারণ আজকে সারাদিন ঘোরাঘুরি করেছে। এদিকে নীলা নীলকে আর বিরক্ত করলো না।
কারণ নীল অনেক হাঁটাহাঁটি করেছে, ক্লান্ত মনে হয়। নীলাও ঘুমের দেশে পাড়ি জমালো। পরের দিন সকাল 7টা। নীল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখে নীলা চলে এসেছে। এত সকালে নীলাকে দেখে বলতে লাগলো নীল, কি ব্যাপার নীলা, তুমি এত সকালে আমাদের বাসায়? হ্যাঁ, এত সকালে তোমাদের বাসায় কেন আসতে পারি না নাকি? আসলে কোনো সমস্যা তোমার? অসুবিধা হলে বলো আমাকে। না, আমার কোনো অসুবিধা না, এটা তোমার শ্বশুরবাড়ি, এখানে তো তুমি আসতেই পারো। এত সকাল সকাল এসেছে তো তাই আর কি জিজ্ঞেস করলাম। আজকে অফিসে যাবে না নাকি? হ্যাঁ, অফিসে যাব একটু পর। খাবার টেবিলে আসো, আজকে আমি নিজের হাতে রান্না করেছি সবার জন্য। ও আচ্ছা, তাই নাকি? খুব ভালো তো, তোমার রান্না খেতে হয়। এই বলে নীল এবং বাকি সবাই বসে পড়লো খাবার টেবিলে। নীলের প্লেটে খাবার দিতেই নীল খাবার খেতে লাগলো। বেশি ভালোই হয়েছে খাবারটা। খাওয়া দাওয়া শেষ করে নীল চলে আসলো তার রুমে। রেডি হচ্ছে এমন সময় নীলের রুমে প্রবেশ করলো নীলা। দরজাটা লাগিয়ে দিয়ে নীলের সামনে এসে দাঁড়িয়ে নীলকে বলতে লাগলো, এত সুন্দরভাবে সেজেগুজে যেতে হবে না। অফিসের সকল মেয়েরা তোমার দিকে কেমন করে যেন তাকিয়ে থাকে। নীলার কথা শুনে নীল আস্তে আস্তে করে তার এক হাত নীলার কোমরে দিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, তারা তো তাকিয়ে থাকবেই, আমার মতো এত স্মার্ট একটা বর পেয়েছো তুমি, তারা তাকিয়ে থাকবে না তো কি করবে? ভাবতেছি সামনের মাসে বিয়েটা করে ফেলবো তোমাকে। সত্যি বলতেছো নাকি মিথ্যা বলতেছো? সত্যি বলতেছি, সামনের মাসে বিয়েটা করে ফেলবো তোমাকে। ঠিক আছে, তাহলে আমি আজকে বাসায় গিয়ে আব্বুকে না হয় জানিয়ে দেব যে সামনের মাসে বিয়ে হবে আমাদের। বিয়েটা কিন্তু অনেক বড় করে অনুষ্ঠান করব, সবাইকে দেখাবো। ঠিক আছে, তোমার যেহেতু টাকা আছে তুমি বড় করে অনুষ্ঠান করো, আমার যতটুকু সামর্থ্য আছে আমি ততটুকু দিয়ে আমার বাড়িটা সাজাবো। আমার টাকা মানে তো তোমার টাকা, তুমি এমন করো কেন? এখনো তো আমাদের বিয়ে হয় নাই, তাহলে কিভাবে আমি তোমার টাকার প্রতি হক আদায় করব? তো কি হয়েছে, বিয়ে তো করবে সামনের মাসে। আচ্ছা, সকল কিছু বিয়ের দায়িত্ব এবং টাকা পয়সা আমি তোমাকে দিয়ে দেব, বিয়েটা করবে আমাকে শুধু। ঠিক আছে, তোমার স্বপ্ন হয় মিটিয়ে দিব। এখন চলো অফিসে যাওয়া যাক, দেরি হয়ে যাইতেছে অনেক। এই বলে নীল আর নীলা চলে আসলো অফিসে। দুইজন একসাথে অফিসের ভিতরে প্রবেশ করতেই ইকবালের পাশের টেবিলে থাকা পায়েল বলতে লাগলো, ইকবাল ভাই, সামনের দিকে একবার তাকিয়ে দেখেন, দুইজনকে কত সুন্দর মানিয়েছে। দুইজন যদি বিয়ে করে তাহলে তো আরো অনেক সুন্দর মানাবে। পায়েল, তুমি জানো না ম্যাডাম যে নীলের সাথে রিলেশনে আছে এবং খুব তাড়াতাড়ি তারা বিয়ে করবে? মানে আপনি কি বলতেছেন? এসব নীলের সাথে ম্যাডাম রিলেশনে আছে? আজকেই শুনলাম। হ্যাঁ, ম্যাডাম রিলেশনে আছে, খুব শীঘ্রই তারা বিয়ে করবে। আমরাও একটা দাওয়াত পাবো অনেকদিন পর। যাক, আমার সকল আশা স্বপ্ন অপূর্ণ থেকে গেল। ভাবছিলাম আমার ভালোবাসার কথা নীলকে বলে দিব, কিন্তু আর হলো না। তোমরা সবাই কি শুরু করেছো? ওই দিন ফারিয়া নামের একটি মেয়ে নীলের পিছনে লেগেছে, আর আজকে তুমি। লেগে থাকো, লেগে থাকো, খুব ভালো হবে। নীল তার কেবিনে আসতেই ইকবাল বলতে লাগলো, নীল ভাই, তুমি তো খুব লাকি। তোমার পিছনে এত মেয়ে ঘোরাঘুরি করে আর তুমি নিজেও জানো না। যখন তোমার বিয়ে ঠিক হয়ে গেছে তখন সবাই বলতেছে যে তোমাকে পছন্দ করে। ইকবাল ভাই, আপনি কি বলতেছেন আমি কিছুই বুঝতেছি না, আমাকে একটু বুঝিয়ে বলেন তো কি হয়েছে। আসলে তেমন কিছু হয় নাই, হয়েছে যে পায়েল নাকি তোমাকে খুব পছন্দ করে। আজকে নাকি তার ভালোবাসার কথা তোমাকে বলতো, কিন্তু সে তো আর জানে না যে ম্যাডামের সাথে তুমি রিলেশনে আছো। পায়েল আপু, আপনি আরো কিছুদিন আগে বলতেন তাহলে তো আমি আপনাকে বিয়ে করে ফেলতাম। আপনার মতো এত সুন্দরী মেয়ে দুনিয়াতে আর একটাও নেই। হ্যাঁ নীল, আমি অনেক বড় একটা জিনিস মিস করে ফেলেছি। কি আর বলবো, কিছু বলার মতো নেই। যাই হোক, তুমি ম্যাডামকে নিয়ে সুখে থাকো, এই দোয়া করি। আর বিয়ে করছো কবে? ভাবতেছি তো সামনের মাসে বিয়েটা করে ফেলবো ইনশাল্লাহ। আপনারা দাওয়াত পাবেন একটা, পেট ভরে কিন্তু খাবেন, না হলে কিন্তু আমি জোর করে খাওয়াবো। জোর করে খাওয়াতে হবে না, পেট ভরেই খাবো, যাতে আর কোনোদিন বিয়ে না খেতে পারি। এইসব বলছে ইকবাল আর হাসাহাসি করছে। এমন সময় নীলা তাদের সামনে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, কি হচ্ছে এসব? আপনাদের কি বারবার বলি, এটা অফিস, কোনো কথা বলার জায়গা না। কাজ শেষ করে তারপর যত পারেন কথা বলেন। ম্যাডাম, আপনি এরকম করেন কেন? জাস্ট একটু কথা বলছিলাম ওদের সাথে, আর আপনি এসে এরকম করতেছেন। দেখুন মিস্টার নীল, আপনি আমার হবু বর তো কি হয়েছে, আপনাকেও আমি ছেড়ে দিব না। এটা অফিস, কথা বলার জায়গা না। যান গিয়ে কাজ করেন।
নীল আর কিছু না বলে চলে আসলো তার কেবিনে। বসে বসে কাজ করছে। এদিকে নীলা একবার সকল কিছু ঘুরে দেখে আবারও চলে আসলো তার কেবিনে। দুপুর অবধি কাজ করে নীল চলে আসলো ক্যান্টিনে। এমন সময় পকেটে থাকা ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে নীলা কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে নীলা বলতে লাগলো, কি ব্যাপার, তুমি ক্যান্টিনে গিয়েছো কেন? আমার কেবিনে আসো, আমি খাবার নিয়ে এসেছি বাড়ি থেকে, দুজন একসাথে বসে খাবো। আচ্ছা, আমি আসতেছি। এই বলে চলে আসলো নীল তার কেবিনে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর নীলা নীলকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বসে আছে। এমন সময় নীলা বলতে লাগলো, নীল, আমি একটা বড় রিস্ক নিতে চাইতেছি, প্রায় 200 কোটি টাকার রিস্ক। আমি বাহিরের দেশের একটা কোম্পানির সাথে একটা প্রজেক্ট ডিল করতে চাচ্ছি। যদি প্রজেক্টটা খুব ভালো হয় তাহলে আমরা এখান থেকে অনেক পরিমাণে লাভ করতে পারবো। তোমাকে পুরো কাজটা নিজেই হ্যান্ডেল করতে হবে। এমনিতেই তো ভালো ছিল, এত বড় একটা রিস্ক নেওয়ার কি দরকার ছিল? আচ্ছা, যেহেতু রিস্ক নিয়ে নিয়েছো, আমি তাদের সাথে কথা বলে তাদের কাজটা মন মতো বুঝে এরপর কাজ শুরু করে দিব। তবে আমি অফিসে আসতে পারবো না, যতদিন কাজ করব বাসায় বসে কাজ করব। ঠিক আছে, তোমার যেখানে ইচ্ছা সেখানে বসে কাজ করো, তবে এই প্রজেক্টটা যাতে আমরা পাই। যদি প্রজেক্টে ক্যান্সেল হয়ে যায় তাহলে আমরা অনেক বড় লসের মুখে পড়বো। চিন্তা করবে না, আমি তো আছি, আমি সব দেখে নিব। নীল নীলার সাথে আরো কিছুক্ষণ বসে কথা বলার পর তার কেবিনে চলে আসলো। সন্ধ্যা অবধি কাজ করে নীলাকে নিয়ে তাদের বাসায় চলে আসলো। রাত 8টা অবধি নীলদের বাসায় থেকে নীলা চলে গেল তাদের বাসায়। রাতে খাওয়া দাওয়া করে বসে আছে নীল। এমন সময় তার আব্বু বলতে লাগলো, বেই সাহেব, আমার মেয়ে তো বলতেছে অনুষ্ঠান করে বিয়ে করবে। এখন আমারও অনেক দিনের ইচ্ছা, আমার একটা মাত্র মেয়ে, তাকে অনুষ্ঠান করে বিয়ে দিব। টাকা পয়সা নিয়ে চিন্তা নেই, বিয়ের খরচ যা আছে সব আমি দেব। আব্বু, নীলা তো বলতেছে যে সকল দায়িত্ব সে নিবে। এখন আমি তাকে বলেছিলাম এত বেশি কিছু করার দরকার নেই। এখন সে বলতেছে অনুষ্ঠান করে বিয়ে করবে, তাই আমি আর কিছু বললাম না। না, তার পরিবারের সাথে কথা বলি নাই, দেখি কালকে যাব একবার, তার আব্বুর সাথে কথা বলে আসবো। আর তোমরা সকালবেলা না হয় গিয়ে কথা বলে আসবে। নীল চলে আসলো তার রুমে। এমন সময় তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে নীলা ফোন দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে নীলা বলতে লাগলো, নীল, আমি আব্বু আম্মুর সাথে কথা বলেছিলাম, ওরা বলেছে যে কালকে তোমার আব্বু আম্মুকে নিয়ে আসার জন্য। তুমি তোমার আব্বু আম্মুকে নিয়ে কালকে চলে আসবে আমাদের বাসায় সকাল সকাল। কথা বলা শেষ করে এরপর না হয় আমরা দুজন অফিসে যাব, আর বিকেলবেলা বায়াররা আসবে। ঠিক আছে, এখন তাহলে আমি ঘুমাই নাকি কথা বলবে? আর 10 মিনিট কথা বলো, তারপর না হয় ঘুমাবে। নীল নীলার সাথে আরো 10 মিনিট কথা বলে ঘুমের দেশে বাড়ি জমালো। পরের দিন সকাল 9টায় নীল তার আব্বু আম্মুকে নিয়ে চলে আসলো নীলাদের বাসায়। কলিং বেল দিতেই নীলা এসে দরজা খুলে দিল। নীলের আব্বু আম্মুকে দেখে সালাম করে ভেতরে নিয়ে আসলো আর বলতে লাগলো, আপনারা এখানে বসেন, আমি আপনাদের জন্য কফি নিয়ে আসতেছি। আব্বু আম্মু, তোমরা বিয়ের কথাবার্তা বলে নাও, আমি সবার জন্য কফি নিয়ে আসি। নীলার আব্বু আম্মু এবং নীলের আব্বু আম্মু কথা বলতে লাগলো। জি আব্বু, আপনার মেয়ে আমার কাছে থাকলে সব সময় সুখে থাকবে, আপনারা এটা নিয়ে চিন্তা করবেন না। ঠিক আছে, 3 তারিখে না হয় বিয়ে ফাইনাল করা হবে। 3 তারিখে শুক্রবার পড়বে। আমি না হয় আস্তে আস্তে সকল কিছু জোগাড় করে ফেলি। আর তো তেমন বেশি দেরি নেই, 10 থেকে 15 দিন সময় আছে হাতে। কিছুক্ষণ কথা বলে নীল আর নীলা চলে আসলো অফিসে। বিকালে বায়ার আসতেই নীল এবং নীলা তাদের সাথে বসে বেশ ভালোভাবে কথাবার্তা বলে ফাইনাল করে নিল কাজটা। ফাইনাল করা শেষ হতেই নীল সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো তাদের বাড়িতে। রাতে আস্তে আস্তে কাজ শুরু করে দিল নীল। একদিক দিয়ে কাজ করছে, অন্যদিকে নীলার সাথে কথা বলছে। রাত 3টা অবধি কাজ করে এবং কথা বলে ঘুমের দেশে পাড়ি জমালো নীল। পরের দিন সকাল 10টায় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নিয়ে নীল আবারও কাজে লেগে পড়লো। খাওয়া দাওয়া শেষ হতেই নীলের আম্মু বলতে লাগলো, নীল, তুই তো বাসায় আছিস, এখন তাহলে না হয় বিয়ের কেনাকাটাটা সকল কিছু একটা লিস্ট করে ফেলি। আব্বু, আমি এখান থেকে বাসায় থাকবো, কারণ বড় একটা প্রজেক্ট নিয়েছি, বাড়িতে বসে ওই কাজটা করব। এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট করি, দুপুরের পরে না হয় খাবার খেয়ে তারপর কি কি কেনাকাটা করতে হবে ওইগুলো লিখে ফেলবো। নীল খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। আবারও কাজে লেগে পড়লো। এদিকে নীলা অফিসের কাজ সকল শেষ করে চলে আসলো নীলদের বাসায়।
কলিং বেল দিতেই নীলের আম্মু এসে দরজা খুলে দিল। নীলাকে দেখে খুশি হয়ে বলতে লাগলো, ভালোই হয়েছে তুমি চলে এসেছো। আমি ভাবছিলাম নীলকে বলবো ফোন দেওয়ার জন্য তোমাকে। বিয়েতে কি কি কেনাকাটা করবে সকল কিছু লিখে ফেলবো তো একটু পর, এটার জন্য। ও আচ্ছা, নীল কোথায় আছে? এখন তার রুমে নাকি? হ্যাঁ, নীল তার রুমে আছে। নীলা চলে আসলো নীলের রুমে। এসে দেখে নীল শুয়ে শুয়ে কাজ করছে। নীলা আস্তে আস্তে করে চলে আসলো নীলের সামনে। নীল এখনো খেয়াল করে নাই তার রুমে কে এসেছে। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর নীলা বলতে লাগলো, বাহ, কাজে তো দেখি অনেক মনোযোগ দিয়েছো। আমি যে প্রায় 10 মিনিট এখানে দাঁড়িয়ে রইলাম, আমাকে কি একবারও দেখো নাই? হঠাৎ কারোর কথা শব্দ পেয়ে নীল সামনের দিকে তাকাতেই দেখতে পেল নীলা দাঁড়িয়ে আছে। নীলাকে দেখে বলতে লাগলো, আমি সত্যি তোমাকে দেখতে পাই নাই। যখন আমি কোনো একটা কাজে মন দিয়ে ফেলি তখন আমি আশেপাশে তাকাই না। বসো এখানে। কাজ কতটুকু এগিয়েছো? আর কতদিন সময় লাগবে কাজটা শেষ করতে? প্রায় 15% করে ফেলেছি। এই ধরো আর 1 সপ্তাহের মতো সময় লাগবে। আমাদের বিয়ের আগে কাজটা তাদেরকে দিয়ে দিতে পারবো। ঠিক আছে, এখন আর কাজ করতে হবে না, চলো আমার সাথে। নিচে আব্বু আম্মু বিয়ের লিস্ট করবে, লিস্ট তৈরি করতে হবে সবার সাথে বসে। আচ্ছা তুমি নিচে যাও, আমি আসতেছি। নীল একটা শার্ট পরে চলে আসলো নিচে। হালকা পাতলা কিছু খেয়ে বিয়ের কেনাকাটার সকল জিনিসপত্র লিখতে লাগলো। বেশ কিছুক্ষণ লেখার পর নীলা বলতে লাগলো, আম্মু, সবার জন্য তো কেনাকাটার কথা লিখেছেন, কিন্তু আপনাদের জন্য তো কিছুই লেখেন নাই। এটা কিন্তু একদম ঠিক করলেন না। নীল, আব্বু আম্মুর জন্য জিনিসপত্র লেখো। এমনিতেই তো অনেক টাকা খরচ পড়ে যাবে, আমাদের জন্য কেনাকাটা করতে হবে না, থাক। এত কিছু যখন কিনতে পারবো তাহলে আপনাদের জন্য কিছু কিনতে পারবো না কেন? নীল, তুমি লেখো তো আম্মু আব্বুর জন্য জিনিসপত্র। নীল তার আব্বু আম্মুর জন্য জিনিসপত্র লিখলো। রাতে সবাইকে নিয়ে চলে আসলো বাজারে। বাজারের সবচেয়ে বড় দোকানে গেল। গিয়ে লিস্টটা দিয়ে বলতে লাগলো, আঙ্কেল, এই লিস্টে যত কিছু আছে আপনি সব নতুনভাবে এনে দিবেন। 5 থেকে 6 দিন পর আমাদেরকে ফোন দিবেন, এরপর আমরা এসে সকল কিছু নিয়ে যাব। আরো অন্য জিনিসপত্রগুলো যেগুলো ভালো থাকবে ওইগুলো নিয়ে চলে আসলো বাসায়। দেখতে দেখতে কেটে গেল 1টি সপ্তাহ। নীল তাদের অফিসের কাজটা একদম পুরোপুরিভাবে কমপ্লিট করে ফেলেছে। বায়ারদের সামনে দাঁড়িয়ে আছে নীল। আল্লাহর নাম নিয়ে সকল কিছু বলা শুরু করে দিয়েছে। দীর্ঘ 20 মিনিট বলার পর নীল তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনারা পুরোপুরিভাবে বুঝে ফেলেছেন তো? আপনি অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। আপনাদের আর্জেন্ট কাজ এবং আপনাদের ভালো ব্যবহারের জন্য আমরা অনেক খুশি হয়েছি। 20 কোটি টাকার চেক আপনার জন্য, এখানে 5 লক্ষ টাকা আছে। তো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। আর এই নেন আমাদের বিয়ের কার্ড। আর 4 থেকে 5 দিন পর আমাদের বিয়ে। আপনারা আসবেন কিন্তু? অবশ্যই আসবো। আজকে তাহলে আমরা যাই। বায়াররা চলে গেল। এদিকে নীলা খুশিতে নীলকে জড়িয়ে ধরে তার গালে, কপালে, ঠোঁটে এবং বিভিন্ন জায়গায় কিস করতে লাগলো। এটা দেখে নীল বলতে লাগলো, হয়েছে, আর কিস করতে হবে না। বাসরাতে না হয় আবার কিস করবে। এখন চলো বাসায় যাই। আমার গলা পুরো ব্যথা হয়ে গেছে এতক্ষণ কথা বলার কারণে। হ্যাঁ, চলো বাসায় যাই। নীল এবং নীলা চলে আসলো বাসায়। দেখতে দেখতে এইভাবে কেটে গেল আরো 3 দিন। আজকে নীল এবং নীলার গায়ে হলুদ। বাড়িতে অনেক মানুষ। গায়ে হলুদ শেষ হতেই নীল চলে আসলো তার রুমে। বিছানায় বসে আছে। এমন সময় তার রুমে প্রবেশ করলো রাইহান। নীলকে দেখে বলতে লাগলো, বাহ, বিয়ে করে ফেলছিস। আর এখনো আমাদের কপালে বিয়ে নামক লেখাটা জোটে নাই। তোর বউ কিন্তু অনেক সুন্দর। হ্যাঁ, আমিও জানি আমার বউ অনেক সুন্দর। দোয়া করিস আমরা যাতে সব সময় সুখী হই। হ্যাঁ, তোদের জন্য অনেক দোয়া করি যাতে তোরা সুখী হতে পারিস। রাইহান নীলের সাথে আরো কিছুক্ষণ কথা বলে চলে গেল তার বাসায়। দেখতে দেখতে কেটে গেল রাত। পরের দিন সকালে সবাই অনেক ব্যস্ত হয়ে পড়ল, যার যার মতো, কারণ আজকে তাদের বিয়ে। দেখতে দেখতে সকাল 11টা বেজে গেল। নীল রেডি হয়ে বসে আছে, কারণ একটু পর নামাজে যাবে। নামাজ শেষ করে এসে এরপর নীলাদের বাসায় যাবে। জুম্মার আজান দিতেই নীল চলে গেল মসজিদে। নামাজ আদায় করে চলে আসলো আবার বাসায়। সবার সাথে নীল চলে আসলো নীলাদের বাসায়। গেটে অনেক মজা করার পর নীলকে নিয়ে চলে আসলো ভিতরে। দেখতে দেখতে খাওয়া দাওয়া শেষ করে ফেললো সবাই। কাজী এসে নীল এবং নীলার বিয়েটা পড়িয়ে দিয়ে চলে গেল। সন্ধ্যায় সকল নিয়মকানুন মেনে নীল এবং নীলাকে বিদায় দিয়ে দিল। নীলাকে নিয়ে নীলদের বাসায় আসতেই সবাই নীলাকে নিয়ে চলে গেল নীলের রুমে।
এইদিকে নীল তার বন্ধু বান্ধবদের নিয়ে চলে আসলো ছাদে। বেশ কিছুক্ষণ গল্প করার পর সবাই নীলকে নিয়ে চলে আসলো বাসর ঘরের সামনে। দরজাটা হালকা খুলে নীলকে ধাক্কা দিয়ে ভিতরে ছেড়ে দিয়ে বলতে লাগলো, জোরে জোরে বিড়াল মারিস, যাতে আমরা বাহির থেকে চিৎকার শুনতে পারি। রায়হান বাহির থেকে দরজাটা লাগিয়ে দিল। এদিকে নীল ভিতর থেকেও দরজাটা লাগিয়ে দিল, কারণ তাদেরকে বিশ্বাস নেই, যে কোনো সময় ভিতরে চলে আসতে পারে। নীল খাটের সামনে আসতেই নীলা খাট থেকে নেমে নীলকে সালাম করলো। সালাম করতেই নীল নীলাকে জড়িয়ে ধরে নীলার ঠোঁটের উপর অত্যাচার করতে লাগলো। বেশ কিছুক্ষণ অত্যাচার করার পর নীলা বলতে লাগলো, দাঁড়াও, আগে এসব গহনা এবং শাড়িটা খুলে নেই, এরপর দেখি কে কতটুকু অত্যাচার করতে পারে কার উপর। এই বলে নীলা তার সকল কিছু খুলে রেখে চলে আসলো নীলের সামনে। নীলের মাথার চুল টেনে ধরে দুজনের ঠোঁট এক করে দিল। দীর্ঘ 10 মিনিট এভাবে থাকার পর নীল নীলাকে ছেড়ে দিয়ে কোলে তুলে নিয়ে চলে আসলো খাটে আর বলতে লাগলো, আজকে তোমাকে অনেক চিৎকার করতে হবে। আজকে আমি খাট ভেঙে ছাড়বো, দেখি আমার সাথে কতটুকু পারো। এই বলে নীল খাট ভাঙার জন্য প্রস্তুতি নিতে লাগলো। নীলাও রেডি আছে। বেশ কিছুক্ষণ দুজন চুমাচাটি করে এরপর খাট ভাঙার প্রস্তুতি নিচ্ছে। তারা খাট ভাঙার প্রস্তুতি নিতে থাকুক, আমরা না হয় বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছোট্ট গল্পটি কেমন লাগলো আপনাদের তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।